আজকে ক্লাস 9 ইতিহাসের প্রথম চ্যাপ্টার, যার নাম ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই চ্যাপ্টারের কয়েকটি টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে। কোন কোন টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা আমি 1, 2, 3, 4 নাম্বার করে লিখে নিয়েছি। প্রথম যে টপিক, সেই টপিকটার নাম তোমরা দেখবে এই চ্যাপ্টারের প্রথমেই রয়েছে, যে রাজনৈতিক কারাগার হিসাবে ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সকে কেন বিপ্লবের পূর্বে রাজনৈতিক কারাগার হিসাবে অভিহিত করা হতো। 2 নাম্বার টপিকটা তোমরা দেখবে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর হিসাবে ফ্রান্স, অর্থাৎ বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হতো। তোমরা জানো, অনেকেই জানো, তোমরা পদার্থবিজ্ঞানে পড়েছ যে প্রত্যেকটা কার্যের পেছনে এক বা একাধিক কারণ থাকে, প্রত্যেকটা ঘটনার পেছনেও এক বা একাধিক কারণ থাকে। সেরকমই এই যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার হিসাবে অভিহিত করা, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর হিসাবে অভিহিত করা, এটার পেছনেও এক বা একাধিক কারণ রয়েছে। 3 নাম্বার টপিক ফ্রান্সের কর ব্যবস্থা। ফ্রান্সের বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে যে বৈষম্যমূলক কর ব্যবস্থা ছিল, সেই কর ব্যবস্থা সম্পর্ক আমি এই ভিডিওতে একটু আলোচনা করব। 4 নাম্বার টপিক কি? 4 নাম্বার টপিক হলো বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ব্যবস্থা, অর্থাৎ বিপ্লবের আগে, বিপ্লব বলতে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থায় যে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা, যেখানে 2টি শ্রেণী ছিল, একটি সুবিধাভোগী শ্রেণী আর একটা সুবিধাহীন শ্রেণী। সেই সুবিধাভোগী শ্রেণীতে তোমরা দেখবে, সুবিধাভোগী শ্রেণীতে 2টো সম্প্রদায় পড়তো আর সুবিধাহীন শ্রেণীতে একটা সম্প্রদায় পড়তো। সেই সুবিধাভোগী শ্রেণীতে যে 2টো সম্প্রদায়, এরা ফ্রান্সের জনসংখ্যার সামান্য ভগ্নাংশ মাত্র ছিল, আর সুবিধাহীন শ্রেণীতে সমাজের বিভিন্ন পেশার মানুষেরা সেই সুবিধাহীন শ্রেণীতে ছিল। এরাই ছিল ফ্রান্সের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ। বলা হয় যে 93 থেকে 96% এই সুবিধাহীন শ্রেণী ছিল। যাই হোক, এখন আমি প্রথম যে টপিক, রাজনৈতিক কারাগার হিসাবে ফ্রান্স, ফ্রান্সকে কেন রাজনৈতিক কারাগার হিসাবে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে অভিহিত করা হয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা দেখবে যে রাজনৈতিক কারাগার হিসাবে ফ্রান্স, তোমরা জানো যে বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুর্ব রাজবংশ রাজত্ব করত। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই, এটা তোমরা কম বেশি অনেকেই জানো। সেই যে ফরাসি রাজতন্ত্র, সেই ফরাসি রাজতন্ত্র ছিল স্বৈরাচারিতার মূর্ত প্রতীক। রাজাই ছিলেন এখানে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। ফ্রান্সের সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত ছিল রাজার কাছে, ঠিক আছে? তিনিই ছিলেন একাধারে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও শাসন ব্যবস্থার মূল হর্তাকর্তা, ঠিক আছে? আর এর জন্য এভাবেই তিনি হয়ে উঠেছিলেন রাষ্ট্রের প্রকৃতি নিয়ন্ত্রক। তোমরা দেখবে যে চতুর্দশ লুই বলে একজন রাজা ফ্রান্সে রাজত্ব করেছিলেন। তিনি একসময় তার দম্ভ, তার ক্ষমতার বলে অহংকারী হয়ে তিনি বলেছিলেন যে আই এম দ্য স্টেট, বা আমি রাষ্ট্র। অর্থাৎ একটা রাজা কি করে বলতে পারে যে আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র? আমরা জানি যে রাষ্ট্র কখনো একটি ব্যক্তিকে নিয়ে হয় না। রাষ্ট্র হওয়ার পেছনে অনেকগুলো শর্তাদি থাকে। কীরকম? একটা ভূখণ্ড থাকবে, একটা সরকার থাকবে, ঠিক আছে? তো ভূখণ্ড থাকবে, সরকার থাকবে, সার্বভৌমিকতা থাকবে, এইসব বিভিন্ন জিনিস নিয়ে একটা দেশ তৈরি হয়। কিন্তু একজন ব্যক্তি নিয়ে কখনো দেশ তৈরি হয় না। কিন্তু কে বলেছিলেন? রাজা চতুর্দশ লুই বলেছিলেন আই এম দ্য স্টেট, বা আমি রাষ্ট্র। তোমরা দেখবে যে ফরাসি রাজতন্ত্রের দেখবে তোমরা যে স্বৈরাচারিতার মূর্ত প্রতীক হিসাবে ধরা হয়েছে
একটা দুর্গকে। সেই দুর্গটার নাম কি? সেই দুর্গটার নাম বাস্তিল দুর্গ। সেই বাস্তিল দুর্গে ফরাসি রাজারা কি করত? যারা রাজবিরোধী ছিল, যারা রাজার বিরুদ্ধে প্রতিবাদ করত, সেই সব ব্যক্তিদের, সেই সব সন্দেহভাজন ব্যক্তিদের বিনা বিচারে দীর্ঘদিন ধরে সেখানে বন্দি করে রাখা হতো। ফলে সেই ফরাসি দুর্গ একসময় কারাগারে পরিণত হয়। আমরা জানি দুর্গ কখনো কারাগার না, কিন্তু ফ্রান্সের দুর্গটা, যেটা কিনা বাস্তিল দুর্গ ছিল, সেটা একটা কারাগারে পরিণত হয়েছে, রাজনৈতিক কারাগার। কেন রাজনৈতিক? কারণ রাজার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদেরকে রাজা ধরে নিয়ে এসে এখানে বন্দি করে রাখত। তাই ফ্রান্সকে রাজনৈতিক কারাগার হিসাবে অভিহিত করা হয়েছে। ঠিক আছে? এরপর তোমরা পড়বে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসেবে ফ্রান্স। কেন ভ্রান্ত অর্থনীতি বলা হয়েছে? এক্ষেত্রে কয়েকটি কারণ আছে, এক বা একাধিক কারণ আছে। এর আগেও আমি বলেছি যে প্রত্যেকটা কার্যের পেছনে কিছু ঘটনা, কিছু বলার পেছনে কারণ থাকে। সেরকম এখানেও কয়েকটি কারণ রয়েছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসেবে বলার পেছনে। আমরা জানব যে বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজকোষ একেবারে শূন্য হয়ে পড়েছে, অর্থাৎ ফ্রান্সের আর্থিক অবস্থা সে সময় মোটেই ভালো ছিল না। এর পেছনে কিছু কিছু কারণ দায়ী ছিল। কীরকম? আমরা জানব যে ফ্রান্সের প্রচলিত ছিল একটা ত্রুটিপূর্ণ বৈষম্যমূলক একটা রাজস্ব ব্যবস্থা, যেখানে সমাজের বা দেশের খেটে খাওয়া মানুষদেরই সমস্ত রকম কর বহন করতে হতো। এছাড়া তোমরা দেখবে যে রাজ পরিবারের অমিত ব্যয়তা। যেদিকে রাষ্ট্রের অবস্থা, আর্থিক অবস্থা খুবই খারাপ, তৎসত্ত্বেও রাজ পরিবারের সদস্যরা বিলাসবহুল জীবনযাপন করত, যা ইচ্ছে তাই করত, এবং মিতব্যয়িতা তাদের মধ্যে ছিল না বললেই চলে। এছাড়া ছিল ফ্রান্সে দারুণ মুদ্রাস্ফীতি এবং জনস্ফীতি। জনস্ফীতি বলতে কি বুঝি? জনস্ফীতি বলতে বুঝি যে জনসংখ্যার বিস্ফোরণ। যেমন বর্তমানকালে তোমরা দেখবে যে জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে, সেরকমই আমরা অষ্টাদশ শতকও দেখব গোটা ফ্রান্স, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশেই জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। একদিকে জনসংখ্যার বৃদ্ধি, সেই জনসংখ্যার বৃদ্ধির ফলে কি হয়েছে? খাদ্যশস্যের চাহিদা বেড়েছে, কিন্তু দেশের আর্থিক অবস্থা ভালো ছিল না। ফলে কি হয়েছে? একদিকে খাদ্যশস্যের চাহিদা, আরেকদিকে জনস্ফীতি। ফলে এই খাদ্যশস্যের চাহিদা তো বেড়েছে, কিন্তু জনস্ফীতি বাড়ার ফলে সেরকম পরিমাণে খাদ্যদ্রব্যের যোগান না থাকায় সে খাদ্যশস্য বা খাদ্যদ্রব্যের দাম অনেক গুণ বেড়েছে, কিন্তু সেই তুলনায় মজুরি একটিকও বাড়েনি। ফ্রান্সের আর্থিক অবস্থা ভালো থাকলে মজুরি বাড়ত, কিন্তু আর্থিক অবস্থা ভালো ছিল না, ফলে মজুরিও বাড়েনি। ফলে দেশের বেশিরভাগ মানুষের অবস্থা করুণ, সঙ্গীন হয়ে ওঠে। যেমন এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ফ্রান্সে তোমরা জানো যে যুগ যুগ ধরে পৃথিবীর যে কোনো দেশে যারা কিনা উৎপাদক কারা? কৃষকরা। সেই কৃষকরা উৎপাদক হওয়া সত্ত্বেও তাদেরকে সব থেকে বেশি দুঃখপূর্ণ, কষ্টপূর্ণ জীবন অতিবাহিত করতে হতো। একই রকম অবস্থা কোথায় ছিল? ফ্রান্সেরও ছিল। তাই কার্লাইল বলে একটা ঐতিহাসিক বলেছেন যে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কৃষকদের অবস্থা এতটাই খারাপ ছিল, যার জন্য এদের বছরের 1/3 সময় এদের আলু খেয়ে জীবন ধারণ করতে হতো। এ থেকে বুঝতে পারি যে ফ্রান্সের কৃষকদের অবস্থা কতটা ভয়াবহ ছিল। তার পাশাপাশি তোমরা দেখবে খাদ্যশস্য, অজন্মা, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদির ফলে ফ্রান্সের আর্থিক অবস্থা আরও পঙ্গু হয়ে পড়ে। এর পাশাপাশি ফ্রান্সের রাজাদের ত্রুটিপূর্ণ বৈদেশিক নীতি ফ্রান্সের অবস্থাকে আরও বেশি সঙ্গীন করে তোলে। অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও ফ্রান্সের রাজারা এরকম কিছু পদক্ষেপ নিয়েছিল যার ফল ভুক্ত হয়েছে গোটা ফরাসি সমাজকে, বিশেষ করে তৃতীয় সম্প্রদায়ের মানুষদের। কীরকম? ফ্রান্সের রাজা তোমরা দেখবে চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, এরা কয়েকটি যুদ্ধে লিপ্ত হয়ে ফ্রান্সের সম্মান যেরকম
নষ্ট হয়েছিল, একই রকমভাবে ফ্রান্সের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছিল। ফ্রান্সের আর্থিক অবস্থা এমনিতেই খারাপ ছিল, তা সত্ত্বেও ফ্রান্সের রাজারা যুদ্ধে লিপ্ত হয়ে ফ্রান্সের আর্থিক অবস্থাকে আরও বেশি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। তোমরা দেখবে এখানে যে অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স আগ বাড়িয়ে সেই যুদ্ধে লিপ্ত হয়েছে। এই যুদ্ধে প্রচুর পরিমাণে অর্থের অপচয় হয়েছে। এখানে জেনে রাখা দরকার, এই যে অর্থ ফ্রান্সের রাজারা খরচ করেছে তার বেশিরভাগটাই ওরা ঋণ করে নিয়েছে, কিন্তু সেই ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা সেই সময় কিন্তু ফ্রান্সের রাজার ছিল না। এর পাশাপাশি আমরা দেখব ফ্রান্সের রাজ পরিবারের সদস্যদের এরকম কিছু আচার আচরণ যেটা কিনা ফ্রান্সের সাধারণ মানুষের আচার আচরণ থেকে পুরোটাই আলাদা ছিল। কীরকম? যেখানে ফ্রান্সের সাধারণ মানুষ দুবেলা ঠিকমতো খেতে পারতো না, তাদের গায়েও সেরকম কোনো বস্ত্র থাকতো না বললেই চলে, সেখানে ফ্রান্সের রাজ পরিবারের সদস্যরা নিত্য নতুন পোশাক পরিধান করত কিছুদিন পর পর, এবং তারা খাবারের প্রচুর পরিমাণে অপচয় করত। ভোজসভায় প্রচুর খাদ্যের নষ্ট হতো এবং ফ্রান্সের রাজপ্রাসাদে প্রচুর পরিমাণে কর্মচারী সেখানে নিয়োগ করা হয়েছিল, যে এত পরিমাণে কর্মচারী নিয়োগের কোনো প্রশ্নই ওঠে না। তা সত্ত্বেও রাজপরিবারের সদস্যরা প্রচুর পরিমাণে কর্মচারী সেখানে নিয়োগ করেছিল এবং প্রচুর অর্থের অপচয় করেছিল। এইসব বিভিন্ন দিক দেখে আলোচনা করে গবেষণা করে ব্রিটিশ অর্থনীতিবিদ যার নাম অ্যাডাম স্মিথ, তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনস তিনি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির একটি বিশাল জাদুঘর বলে অভিহিত করেছেন। এরপর আমরা পড়ব ফ্রান্সের কর ব্যবস্থা। এই যে ফরাসি বিপ্লব কেন হয়েছে, এর পেছনে যেসব কারণ দায়ী ছিল তাদের মধ্যে অন্যতম ছিল ফ্রান্সের কর ব্যবস্থা। কেন দায়ী ছিল? কারণ এই কর ব্যবস্থা ছিল যথেষ্ট ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক। এটা আমরা কি করে বুঝবো? এটা আমরা একটু আলোচনা করলেই বুঝতে পারবো যে কেন ফ্রান্সের কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের জন্য অন্যতম একটা কারণ ছিল। এর আগে তোমাদের বলেছি যে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে 3টি সম্প্রদায় ছিল। প্রথম যাজক সম্প্রদায়, দ্বিতীয় অভিজাত সম্প্রদায়, এছাড়া তৃতীয় শ্রেণী হচ্ছে সাধারণ সম্প্রদায়। সেই প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় যারা কিনা ছিল সুবিধাভোগী, যাদের আর্থিক দিকটা ছিল সচ্ছল, রাজনৈতিক প্রতিপত্তি, সামাজিক মর্যাদা ছিল, তা সত্ত্বেও তাদেরকে রাষ্ট্রকে কোনো কর দিতে হতো না। কিন্তু সমস্ত প্রায় 96% বা 96% কর বহন করতে হতো কাদের? তৃতীয় সম্প্রদায়ের মানুষদের, যাদের আর্থিক অবস্থা সেরকম ভালো ছিলই না, রাজনৈতিক প্রতিপত্তিও ছিল না, সামাজিক মর্যাদাও ছিল না, তাদেরকে এই করগুলো বহন করতে হতো। ফলে এই যে বৈষম্যমূলক সামাজিক ব্যবস্থা, এই বৈষম্যমূলক কর ব্যবস্থা ফ্রান্সের বিপ্লবের অন্যতম একটি কারণ ছিল। তো এখন আমরা পড়ব ফ্রান্সের এরকম কী কী কর ছিল বিপ্লব পূর্ববর্তী। বিভিন্ন রকম কর আমরা দেখতে পাই বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে বহাল ছিল। কীরকম? যেমন টেরি ছিল, যার নাম ভূমিকর, ক্যাপিটেশন মানে উৎপাদন কর, ভিংতিয়েমে বা আয়কর, গ্যাবেলা বা লবণ কর, এডস বা মাদকদ্রব্যের ওপর কর, করভি বা শ্রমকর, টাইথ বা চার্চকে দেওয়া 10/1 ধর্মকর, বানালিতে শস্য বানার বাধ্যতামূলক কর। এছাড়া সমস্ত সামন্ত প্রভুরা উৎপন্ন ফসলের দেয় অংশ, সস বা ম্যানরের জমি চাষের জন্য প্রদত্ত কর, তেরাজ বা পথঘাট ব্যবহারের জন্য কর প্রভৃতি জোর করে কৃষকদের কাছ থেকে আদায় করত। এছাড়াও তোমরা দেখবে জন্মকর, মৃত্যুকর, বিবাহ কর ইত্যাদি কর তারা ভোগ করত, তাদেরকে দিতে হতো বহন। এইসব কর দিতে গিয়ে
ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। এদের মধ্যে সব থেকে খারাপ অবস্থা কাদের ছিল? কৃষকদের। তারা তাদের উৎপাদিত ফসলের 80% অর্থাৎ 80% বিভিন্ন কর দিতে গিয়ে শেষ করে ফেলত। তাদের কাছে রইত শুধুমাত্র 20% ফসল, বাকি 80% বিভিন্ন কর দিতে গিয়ে শেষ হয়ে যেত। ফলে এই কৃষকদের বছরের বেশিরভাগ সময় অনাহারে অর্ধাহারে থাকতে হতো। এবার যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ব্যবস্থা। অর্থাৎ ফ্রান্সের বিপ্লবের আগে ফরাসি সমাজ ব্যবস্থা কেমন ছিল। এক্ষেত্রে তোমাদের বলে নিতে চাই যে বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক ব্যবস্থা যথেষ্ট ত্রুটিপূর্ণ, যথেষ্ট বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা সেখানে ছিল। এখানে আলোচনা করা যেতে পারে যে কীরকম ত্রুটিপূর্ণ বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ছিল। এর আগে আমি বলেছি যে 3টি সম্প্রদায় ছিল, তার মধ্যে 2টি সম্প্রদায় ছিল হচ্ছে সুবিধাভোগী আর 1টি সম্প্রদায় ছিল সুবিধাহীন। তো সুবিধাভোগী কারা? সুবিধাভোগী হলো যাজক বা প্রথম শ্রেণী, অভিজাত বা দ্বিতীয় শ্রেণী। এর আগে বলেছি আমি যাদের কিনা আর্থিক সচ্ছলতা ছিল, রাজনৈতিক প্রতিপত্তি, সামাজিক মর্যাদা ছিল, তারা ছিল সুবিধাভোগী, যাজক ও অভিজাত সম্প্রদায়। এক্ষেত্রে আমি যাজকদের কথা প্রথমে বলি যে যাজকরা দেশের জনসংখ্যা